সুপ্রিয় দর্শক মন্ডলী, শুভেচ্ছা। ধানমন্ডির 32 নম্বর বাড়ি ধ্বংস করার ব্যাপারে আমরা এখন যার সাথে কথা বলবো তিনি একজন মুক্তিযুদ্ধ সপক্ষের অনলাইন অ্যাক্টিভিস্ট। তিনি এই ঘটনা তাকে কিরকম স্পর্শ করেছে উনি সেটাই আমাদের সাথে শেয়ার করবেন। তার নিরাপত্তার কারণে আমরা এখানে তো ছবি ব্যবহার করছি না, তার পরিচয় এখানে প্রকাশ করছি। আপনারা বিষয়টা বোঝার চেষ্টা করবেন এবং সরাসরি তার সাথে আলোচনায় চলে যাই। ভাই, আমাদের একটু বলেন তো, আপনি কালকে কি দেখলেন? কালকে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে কিছু পাকিস্তানপন্থী, কিছু বিহারি এবং কিছু জঙ্গি গোষ্ঠীর সমন্বয়ে জাস্ট মুক্তিযুদ্ধের যে বাংলাদেশ, মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেই ইতিহাসকে তারা ভুলুণ্ঠিত করার চেষ্টা করতেছে। কিন্তু তারা বাস্তব থেকে জানে না যে ইট বালি বা একটা যে ঘর, এই ঘরটা ভেঙে কি শুধুমাত্র ইতিহাসে ভুলুণ্ঠিত করা যায়। আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি কয়েক দফা সেখানে বললেন যে পাকিস্তানপন্থী কিছু লোকজন, এখানে তো অনলাইনে ঘোষণা দেওয়া হয়েছে রাত 9টার সময় বুলডোজার অভিযান হবে। ঘোষণাটা কে দিয়েছে, কারা দিয়েছে, ফেসবুকে আমরা দেখেছি তাদের, কিন্তু পাকিস্তানপন্থী অবশ্যই বর্তমানে যাদেরকে মদত তুষ্ট করা হচ্ছে, ইউনূস সরকার যাদেরকে মদত দিচ্ছে, হাসনাত আব্দুল্লাহ বা এখানে ছাত্র উপদেষ্টা যারা আছে, এরা সরাসরি পোস্ট দিচ্ছে। আবার এদেরকে দেখতেছি এরা পাকিস্তান হাই কমিশনের লোকের সাথে প্রকাশ্যে দিবালোকে প্রোগ্রাম করছে, ঘুরছে ফিরছে, কনসার্ট করতেছে। আবার এই একই লোকগুলা যখন এই পোস্ট গুলা দেয় এবং ওখানে গিয়ে যখন উর্দুতে বয়ান দিয়ে ওখানে ভাঙা হয়, ওখানে আইএসআইয়ের পতাকা উড়ানো হয়, ওখানে পাকিস্তানের স্লোগান দেওয়া হয়, তখন আমি এটা তো দিবালোকের মতো স্পষ্ট এবং সাধারণ জনগণ দেখতেছে এগুলা। বয়ান কি আপনি শুনেছেন? হ্যাঁ, আমি নিজে শুনেছি, নিজে এটা তো সোশ্যাল মিডিয়াতে ওপেনলি দিচ্ছে। এখানে বিহারিরা এসে ওখানে তাণ্ডব চালাচ্ছে এবং বিহারিরা উর্দুতে বয়ান দিচ্ছে। বয়ানটা কি ছিল সেখানে? বয়ানে ওখানে স্পষ্ট বলতেছে যে শেখ মুজিব गद्दार, उसका ये जो हाउस है ना वो भागने के लिए मैं हम लोग आया। ডাইরেক্টলি বলতেছে যে শেখ মুজিবকে গদ্দার বলতেছে, সে পাকিস্তান ভেঙে বাংলাদেশ বানাইছে। তো এর চাইতে তো সুস্পষ্ট বক্তব্য হয় না। এবং এখানে একবারে বুলডোজার নিয়ে রাত 9টার দিকে আমাদের ডাক্তার ইউনূস সাহেব তো রাত 9টার দিকে ঘুমায় গেছে। এটা তো অবিশ্বাস্য যে তার অকুবলে এগুলো হচ্ছে, তার অকুবলে এগুলো ওপেনলি হচ্ছে, রেকর্ডেড হচ্ছে। আজকে দিনের বেলায় একজন নারীকে হেনস্থা করা হয়েছে। এত কিছু স্পষ্ট ভাবে সবকিছু হওয়ার পরেও যদি এটা পাকিস্তানপন্থীরা, মানে এটা তো দিবালোকের মতো স্পষ্ট, তারপরে এখানে আর কোনো প্রশ্নই থাকে না। এবং এই পাকিস্তান পন্থীদের মানে সরাসরি ভাবে ডক্টর ইউনূস তাদেরকে মদত দিচ্ছে, তাদেরকে সেফটি দিচ্ছে এবং ওপেনলি হচ্ছে এবং রানিং এখন দিনের বেলায় এখনো সেটা চলমান রয়েছে। এখনো না ঠেকানোটাকে স্পষ্ট বোঝা যায় এটা পাকিস্তান পন্থীদের কাজ হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস মদত দিচ্ছেন, এটা আপনার ধারণা কেন হলো? এটা ধারণা এই কারণে হলো, তার ক্যাবিনেটের উপদেষ্টা, তার ক্যাবিনেটের দুজন ছাত্র উপদেষ্টা তাদের ফেসবুকে ডাইরেক্টলি রাইট আপ করছে যে ধানমন্ডি 32 নম্বরের দিকে যে এটা ফ্যাসিস্ট এরিয়া, এগুলা ভেঙে দাও। কিন্তু সেটা দেওয়ার পরেও যে উপরমহল যখন ডক্টর ইউনূস এটা নিয়ে কোনো স্টেপ নেয় না, অ্যাকশন নেয় না, তার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে উনি এখানে মদত দিচ্ছে। এবং এখন পর্যন্ত কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা নাই সেখানে যারা ভ্যান্ডালাইজ করতেছে তাদেরকে গ্রেপ্তার বা তাদের ব্যাপারে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের এখন পর্যন্ত কোনো বক্তব্য আসেনি কোনো উপরমহল থেকে। তাহলে আমি স্পষ্টত বোঝা যাচ্ছে যে ডক্টর ইউনূস ইজ দ্য মেইন কালপ্রিট হিয়ার। এই বাড়িটায় আপনি কবে গিয়েছিলেন প্রথম? আমি সর্বশেষ গিয়েছিলাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকা অবস্থায়, এবং আমি ওখানে গিয়ে যে মানে আমার এখনো চোখে ভাসতেছে যে ওখানে ভাসতেছে যে বঙ্গবন্ধুর যে স্মৃতি বিজড়িত যেসব রক্তমাখা ড্রেস থেকে শুরু করে যেগুলো ছিল, এগুলা খুবই মানে হৃদয় বিদারক স্মৃতিচারণ আমার এখন। এবং আমি ভাবতেছি আমি ওই ধানমন্ডি 32 রোডে ভবিষ্যতে কখনো ওই দিকে আমি যেতে পারবো কিনা। এই ইমোশনটা আমাকে কালকে রাত থেকে একেবারে গ্রাস করতেছে যে এটা হচ্ছেটা কি। এবং আমি জীবন্ত আছি এবং আমি এই বাংলাদেশের মাটিতে নিঃশ্বাস নিচ্ছি, অথচ আমার জীবন্ত থাকা অবস্থায় এগুলো হচ্ছে এবং আমাকে এগুলো সহ্য করতে হচ্ছে। এর চাইতে কোনো মানে হৃদয় বিদারক বা কষ্ট আমি নিজে নিতে সহ্য করতে পারতেছি না। মানে আমার বাবা মুক্তিযোদ্ধা, উনি যে মারা গেছে,
আমি মাঝে মাঝে মানে আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি, উনি বেঁচে থাকলে উনি এটা সহ্যই করতে পারতো না। তো এই হচ্ছে মানে এই বর্তমান বাংলাদেশের পরিস্থিতি, এবং এই যে ডক্টর ইউনূসের পতিত মানে অবৈধ সরকারের এই বর্তমান পরিস্থিতি এইটাই। আপনি প্রতিকার কি মনে করেন? আপনি প্রতিকার কি করতে পারতেন এখানে? এখানে প্রতিকার বলতে এখন আমি মানে হতভম্ব যে অ্যাকচুয়ালি এর প্রতিকার কি হতে পারে। এটা এটার প্রতিকার আলটিমেটলি আমি দেখতেছি যে এই এই যারা এটার মদত দিচ্ছে বা এদের এদের মানে এদের কি বিচার করবে, আমি তো নিজে হতভম্ব হয়ে যাচ্ছি যে এদের এদের কি এর শেষ পরিণতি কি হতে পারে। এটা রাজনৈতিক কোনো সমাধান আমি দেখতেছি না আলটিমেটলি, কারণ দেশের পরিস্থিতি আরো ওস্ট হচ্ছে যাচ্ছে। তো বাংলাদেশের পরিস্থিতি যে ভয়ানক আকার ধারণ করতেছে তার মানে একটা গ্রেট প্রমাণ হচ্ছে আজকে ধানমন্ডি 32-এ যেটা করা হচ্ছে। এখানে কার কাছে বিচার চাও? এখানে বিচার চাওয়ার কিছু নাই। মানে দিনে দুপুরে মানুষ হত্যা হচ্ছে। ধানমন্ডি 32 একটা নারীকে যেভাবে শ্লীলতাহানি করলো, মানে আনবিলিভেবল। এইটা পড়ার পরেও, এটাগুলো দেখার পরে ওখানে আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চুপ দাঁড়াইছিল। এগুলো দেখার পরেও আমি বিচারটা কার কাছে চাইবো? বিচারহীন একটা দেশ চলতেছে, এটা তো কেওয়াস কান্ট্রি। এটার পরিস্থিতি কোন দিকে যাচ্ছে মনে হয় আপনার এখন? আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি যে এটা মানে পুরো প্ল্যানেট, মানে মেটিকুলাস জাস্ট প্ল্যানেট ভাবে সব চলতেছে এগুলা। এটা আলটিমেটলি মানে গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে দেশ। এবং যেভাবে আজকে ধানমন্ডি 32-এ আইসাই যে পতাকাটা ওখানে আইসাই যে সিম্বল সম্বলিত যে পতাকাটা উড়ানো হলো ধানমন্ডি 32-এ, এটা দেখার পরে তো স্পষ্ট যে এটা মোটামুটি জঙ্গি রাষ্ট্রের দিকে যাচ্ছে। এবং এদেরকে যদি নিয়ন্ত্রণ না করা হয় তো দেশ, সিরিয়া বা আরো যেসব যারা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে এই জঙ্গির যে গেম প্ল্যানিং এ, তো সেই দিকে যাচ্ছে বাংলাদেশ। এবং বাংলাদেশের মানুষ ভয়ানক রূপে সাফার করতে যাচ্ছে সামনের দিনে। কারণ বাংলাদেশের যে ইতিহাস, সেই ইতিহাস গৃহযুদ্ধ বাংলাদেশের করতে তো দুটো জন্মকে পক্ষ যারা লাগে। অস্বীকার করতেছে। জি বলেন। গৃহযুদ্ধ করতে তো দুটো পক্ষ লাগে, কিন্তু এক জি, পক্ষেই তো সবকিছু করছে, আর একটা পক্ষ তো কেউ কোথাও দেখছে না কোথাও। আপনি আপনি সিরিয়ার আপনি সিরিয়ার দিকে তাকান বা অন্যান্য যেসব দেশে গৃহযুদ্ধের দিকে ধাবিত হয়েছে, বা আপনি ইভেন ইউক্রেনের দিকে, ইউক্রেনের যে মেটিকুলাস প্ল্যানের যে সাবোটাইজ হয়েছে, বা আরো প্রিভিয়াস ইতিহাস দেখেন যে সেখানে যে একটা পক্ষ যখন আগ্রাসনের চরম পর্যায়ে চলে যায় তখনই সেকেন্ড পক্ষটার আবির্ভাব ঘটে। এখন এই পক্ষটা চরম পর্যায়ের যে মাঠটার দিকে যাচ্ছে, ধানমন্ডি 32-এর এই ভ্যান্ডালাইজ যে হয়েছে, এটাই তার একটা সিম্বল। এবং এই চরম পর্যায়ে দেখছে এবং খুব শীঘ্রই সেকেন্ড পক্ষটার আবির্ভাব ঘটবে, এবং তখন এদের পরিণতি হবে ভয়াবহ। সেকেন্ড পক্ষের আবির্ভাব ঘটলে আপনার ভূমিকা কি হবে? অবশ্যই অবশ্যই আমি মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেব। মুক্তিযুদ্ধ যেখানে 30 লাখ শহীদ হতে পারছে, সেখানে আমাদের মতো যারা ইয়াং জেনারেশন যারা আছে, ইয়াং ব্লাড যারা মুক্তিযুদ্ধের পক্ষের সপক্ষের মানুষ, তারা অবশ্যই মুক্তিযুদ্ধর ধারক বাহক এবং বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক এবং এই বিষয়গুলা যে বেসিক বাংলাদেশের যে বেসিক বিষয়গুলা, এগুলো টিকে রাখার জন্য অবশ্যই এই পক্ষে অবস্থান নিবে, এতে কোনো সন্দেহ নাই। আপনি কি মনে করেন গত রাত্রে শেখ হাসিনা যে ভাষণ দিয়েছেন এইটার সাথে এটার সম্পর্ক আছে? না, এটার মোটেই কোনো সম্পর্ক নেই। এখন ডিজিটাল যুগ, এখন কোনো মিডিয়া যদি প্রকাশনা করে, সে যে কোনো সময় তার সে তার বিচার না মানে তাকে সে যদি মনে করে, যদি এই সরকার যদি মনে করে ওকে ফাইন শেখ হাসিনা ইজ দ্য কালপ্রিট, ওকে ফাইন, তো আপনি তার বিচার করেন। যদিও বিচার বিভাগের অবস্থা ভয়াবহ, তো বিচার করেন, রায় হোক, দেন তাকে কালপ্রিট সাব্যস্ত করেন। আপনি বিচার না হওয়ার আগ পর্যন্ত ইউ কান্ট সে দ্যাট হি ইজ দ্য ক্রিমিনাল বা শি ইজ দ্য ক্রিমিনাল। তো বিচার না হওয়ার আগ পর্যন্ত আপনি তাকে মানে বিচারকের কাঠগড়া দাঁড় করে দিলেন, সে বক্তব্য দিতে পারবে না, এটা করতে পারবে না, ওটা করতে পারবে না। ইউ কান্ট সে দ্যাট। মিডিয়াকে পুরোপুরি কণ্ঠরোধ করে রাখছে, কোনো মিডিয়াতে এই গতকালের এটা প্রকাশ করতে দেওয়া হয়নি। ওকে ফাইন, সে তার নিজের মতো তার নিজের ফেসবুক সোশ্যাল মিডিয়াতে এটা প্রকাশ করছে। এখন এইটাকে কোনো ইস্যু মানে এটা তো ইললজিক্যাল। কারণ যদি এটা যদি ইস্যু হইতো তাহলে ধানমন্ডিতে এর আগে যে 5 তারিখে আগুন ধরানো হচ্ছে, তাহলে সেটা তখন ধরানো হতো না। তো তাদের প্ল্যানই মুক্তিযুদ্ধকে টার্গেট করা, তাদের প্ল্যানই বঙ্গবন্ধুকে টার্গেট করা, তাদের প্ল্যানই বঙ্গবন্ধুর উত্তরসূরিদের টার্গেট করা, এবং আলটিমেটলি বাংলাদেশ রাষ্ট্রের যে বেসিক ভিত্তি, সে ভিত্তিকেই টার্গেট করা। তারা সংবিধানের 4 মূলনীতিকে টার্গেট করতেছে। তারা এর প্রথম থেকেই এটা এটা মেটিকুলাসলি যে প্ল্যান ডিজাইন ছিল সেটা তারা করতেছে। আপনি নিরাপদে থাকবেন ভাই, আপনি সাবধান থাকবেন, সবাই যার যার হ্যাঁ, আমি নিরাপত্তা নিয়ে সতর্ক
হ্যাঁ আমি আসি, তবে জানি না শেষ পর্যন্ত পরিস্থিতি কি দাঁড়ায়। তবে আমি আহ, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ এর পক্ষে যা করার জন্য সবকিছু করার জন্য আমি প্রস্তুত আছি ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ ভাই। জয় বাংলা। ওকে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।